নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। বাড়িতে গণেশ পুজো নেমন্তন্ন করেছেন নরেন্দ্র মোদীকে, সেটা নাকি ব্যক্তিগত বলেছেন আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। ব্যক্তিগত আমন্ত্রণে যদি সব দলের নেতাদের ডাকতেন বোঝা যেত, কিন্তু এই বাছাই করে ডাকা সন্দেহজনক। অনেকেই বলেছেন, আমরাও মনে করি বিচার ব্যবস্থার এক আপাত নিরপেক্ষ ছবিটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত এই কাজ করা উচিত নয়, যা তিনি করলেন। কিন্তু আজকের আলোচনা তা নিয়ে নয়। আজকের আলোচনা সুপ্রিম কোর্টের গতবারের শুনানি নিয়ে। সেই শুনানির দুটো কথা নিয়ে, কারণ হুজুর ধর্মাবতারা তো আম আদমি নন। যাহা বলিবেন ভাবিয়াই বলিবেন, যাহা বলিবেন সত্য বলিবেন, এটাই মানুষের চাহিদা। কাজেই মুখ ফসকে বলে ফেলেছি, এমন কথা বলার তো জো নেই। তো যে দুটো কথা গত শুনানিতে শুনেছি, তার এক নম্বরটা হলো, কিছু একটা লেখা বা কাগজ দেখে চন্দ্রচূড় সাহেব বললেন, এটা তো খুব সাংঘাতিক। ব্যাস, এদিকে লেখা শুরু হয়ে গেল। গোটা মামলা এতদিন ভুল পথে চলছিল, আসল দোষীর দিকে এইবার নজর পড়েছে, আষাঢ়ে গল্প বানানো শুরু হয়ে গেল। তিনি কি ওই শব্দ কটা না বললে বিচার ব্যবস্থা বানের জলে ভেসে যেত? আর দু নম্বর কথা হচ্ছে, উনি ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে বসে আছেন। সেই তিনি চেয়ারে বসেই বললেন, 15 দিন আগে অর্ডার দেওয়া হয়েছে, এখনো কেবল 36টা CCTV লাগানো হয়েছে। কপিল সিব্বল তখন বলছেন, মাইলর্ড, লাগানোর আগে তো জায়গাগুলো চিহ্নিত করতে হবে। বিচারপতি বলছেন 100 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু ভেরি স্লো। এত দেরি করে কাজ কেন হচ্ছে? আজ সেটাই বিষয়। আজকে বিচার সুপ্রিম কোর্ট এবং চন্দ্রচূড় সাহেব। আরজিকর মামলার শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে। বিচারের আশায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সকলেই। বিচারের বাণী কি সত্যিই নিভৃতে কাঁদে? দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বাড়িতে প্রধানমন্ত্রী। গণেশ চতুর্থীতে প্রধানমন্ত্রীকে বাড়ির পুজোয় নিমন্ত্রণ করেছিলেন দেশের প্রধান বিচারপতি। সেই নিমন্ত্রণ রক্ষা করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে গেলেনও প্রধানমন্ত্রী। এরপর প্রশ্ন উঠেছে অনেকই। প্রধান বিচারপতির সোজা সাপটা জবাব, ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রধানমন্ত্রীকে বাড়িতে নিয়ন্ত্রণের মতো বিষয় কি করে ব্যক্তিগত হতে পারে? বিচারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। এর উপর আরজিকর মামলার শুনানির ক্ষেত্রে প্রধান বিচারপতির মন্তব্যে বাড়ছে চিন্তা। মামলায় CBI পেশ করা রিপোর্ট দেখার পর প্রধান বিচারপতির মন্তব্য ছিল উদ্বেগজনক। এছাড়াও আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলি CCTV বসানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে CCTV বসানোর কাজ কি হুট করে সম্ভব? অথচ বন্যায় কার্যত ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহ অন্যান্য জরুরি পরিষেবার কাজে কি এখন সরকারের কাছে প্রধান বিষয় নয়? অনেক প্রশ্নের উত্তরই অজানা। চন্দ্রচূড় সাহেব যদি আমেরিকা বা UK থেকে আসতেন, যদি NRI হতেন, বুঝতাম যে ওনারা তো ভারতের কর্মসংস্কৃতি জানেন না, বোঝেন না, তাই বলেছেন। জানলে এমন মন্তব্য করতেন না। কিন্তু ইনি তো যাকে বলে ব্যবস্থার মাথায় বসে থাকা মানুষ। যে বিচার ব্যবস্থায় সিভিল আর ক্রিমিনাল মামলা মিলিয়ে 2022 সালের, হ্যাঁ 2024-এর নয়, 2022 সালের মামলা পড়ে আছে 14,69,296, মানে প্রায় 15 লক্ষ মামলা। আজ সেই সংখ্যাটা 20,37,000। এর মধ্যে আজ থেকে 24 বছর আগে 8,900 মামলা পড়ে আছে, মীমাংসা হয়নি। আরো শুনবেন, 1952 সালের একটা মামলা এখনো পেন্ডিং। ধরে নেওয়া যাক এক সবল মানুষ, মানে সমত্ত জওয়ান, 25 বছরের একটি ছেলে সেই মামলা করেছিলেন। তার বয়স এখন 96 হবার কথা। জানি না সেই মামলাকারী বেঁচে আছেন কিনা। কিন্তু আমাদের মহামান্য বিচারপতি 15 দিনে কেন 600 CCTV লাগানো হলো না তাই নিয়ে মন্তব্য করছেন। ভেরি স্লো। হুজুরে আলম, আপনার আদালতে 71 বছর ধরে মামলা পড়ে আছে। আপনার মনে হয় না আর সামান্য একটু গতিতে মামলা চলা উচিত? না, ওনার হক আছে মন্তব্য করার। বলাই যেত তাড়াতাড়ি করুন, বলাই যেত যে একটা লেজিটিমেট টাইম পিরিয়ডের মধ্যে কাজ শুরু করুন, কিন্তু ভেরি স্লো। হুজুর, তাহলে আমাদের বিচার ব্যবস্থাকে কোন বিশেষণ দিয়ে বর্ণনা করা যাবে? সরকারি প্রসিডিওরে সবকটা বিধিনিষেধ মেনে না চললে CBI বা ED ক্যাক করে গলা চেপে ধরবে, করলে সময় লাগবে। এই বাস্তব অবস্থাটা না বুঝে যদি মহামান্য বিচারপতি বিচারকের আসনে বসেই ওই মন্তব্য করেন, তাহলে এই উপঢৌকনে লালিত পালিত সংবাদ মাধ্যমেরা দোষ কি? তেনারা পেখম তুলে নাচিলেন, বিচারপতি ক্রুদ্ধ,
বিচারপতি বলিলেন ভেরি স্লো, বিচারপতি বুঝিয়া ফেলিয়াছে, কোথাও নিশ্চিত ঘাপলা আছে। বাবা, আগে হ্যাঁ, আপনার এই আপাত নির্বিরোধী মন্তব্যের ফল এটাই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, রাজ্য এক বড়সড় বন্যা পরিস্থিতির মধ্যে ঠিক এই সময় রাজ্য সরকারের ত্রাণ পুনর্বাসনের দিকে মন দেওয়া উচিত, নাকি আরজি করে বাথরুম, রেস্টরুম আর সিসিটিভিতেই গুরুত্ব দেওয়া উচিত? শুনুন মানুষজন কি বলছে। আরজি করের আন্দোলনকারী ছিল, তাদের প্রত্যেকেরই উচিত যে জরুরি ভিত্তিতে এবং অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমানে বন্যা পরিস্থিতি যে সারা পশ্চিমবাংলা হয়েছে সেই পরিস্থিতির মোকাবিলা করা। আমার মনে হচ্ছে যে বন্যার পাশে দাঁড়ানো আমাদের এখন সব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, তাদের পরিষেবা সব থেকে আগে দেওয়া দরকার। এই বন্যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সবার আগে নজর দেওয়া উচিত এবং সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো উচিত এবং সেই মানুষগুলোকে সঠিক নিরাপত্তা দেওয়া এবং তাদের সামগ্রিক ত্রাণ ব্যবস্থা সরকারের ব্যবস্থা করা, এটা একদম সবার আগে উচিত। এখন যে পরিস্থিতি অনুযায়ী বন্যা ক্ষেত্রে পাশে দাঁড়ানো রাজ্য সরকারকেও দাঁড়ানো দরকার। বন্যা দুর্গত যে মানুষগুলো বন্যায় ডুবে যাচ্ছে, বাড়িঘর ডুবে যাচ্ছে, তাদের ফসল আদি অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের পাশে আগে দাঁড়ানো উচিত। দুটোই একসঙ্গে চাইবো, কিন্তু আগে চাইবো যে মানুষগুলো এখন অসহায় অবস্থায় আছে তাদের অন্তত ত্রাণ পুনর্বাসন সেগুলো আগে হোক, নিশ্চয়ই আরজি করে জাস্টিস হবে। যেখানে বন্যা দুর্গত মানুষ বিপদের মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানো, এটা রাজ্য সরকারের কর্তব্য এবং সেটা রাজ্য সরকার বর্তমানে করছে না। আরজি করে যেটা তো সিবিআই হাতে দিয়েছে, সিবিআই সেটা তো তদন্ত করে। এখন এই বন্যা পরিস্থিতি থেকে রাজ্য সরকারকে দেখা। আরজি কর তো আছেই, যেমন চলেছে, অনেক ডাক্তাররা ওটাও দরকার, বিচার চেয়েছে। এখন আরজি কর এই মুহূর্তে বন্ধ থাকলেও আমার মনে হয় পাবলিককে এখন দেখা দরকার সরকারের। এই বন্যা পরিস্থিতিতে যদি রাজ্য সরকার এদিকে ধ্যান না দেয়, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত, এই মানুষেরা তো মৃত্যুর দিকে ক্রমে ঢলে পড়বে। বন্যায় অনেক কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে, ওখানে অনেক চাষবাসী এলাকা, অনেক গরিব লোক ওখানে সব বসবাস করে, চাকরিজীবী ওই দিকটাতে সেরকম একটা নেই। দ্বিতীয়ত বন্যাটা একটু আগের দিকে দেখলে ভালো হয়। আরজি করে যেমন হচ্ছে হোক, তার সঙ্গে বন্যা পরিস্থিতি আগে দাঁড়ানো উচিত, কারণ সেখানে অনেক মানুষের বন্যায় যে সমস্ত মানুষ বিপদে আছে তাদের পাশে গিয়ে অবশ্যই সহযোগিতা করা দরকার। আমার মনে হয় যে এই মানুষগুলো তো ডুবতে চলেছে, এইগুলোকে অন্তত আগে বাঁচানো উচিত। বন্যাটা তো আগে দেখতে হবে, বন্যাটাও তো ছেলে খেলা জিনিস না। আর লক্ষ লক্ষ লোকের আজ খাবার নাই, চিকিৎসা নাই। আর আরজি কর যেমন চলছে, ওটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, মুখ্যমন্ত্রী একা কি করতে পারেন? সুপ্রিম কোর্ট তো আছে, তার জন্য কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আগে বন্যায় যারা এই মুহূর্তে প্লাবিত হয়ে আছে যেসব বাড়িগুলো, তাদের পুনর্বাসন আর আরজি করের সুবিচার আমরা সবসময় চাইবো। আরজি কর ঘটনায় একজনের ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এখানে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে বন্যা পরিস্থিতি কবলিত যে মানুষগুলো, তাদেরকে উদ্ধার করা উচিত। আরজি কর বিচারাধীন, সে অবশ্যই হবে। যদি নজর দিতেই হয় তাহলে হঠাৎই স্লো কমেন্টস ছেড়ে হুজুর আরামলা একটু আমাদের সরকারি কাজের পদ্ধতির দিকে নজর দিন। প্রতিটা সরকারি কাজে অসংখ্য কাগজ, ফর্ম, বিভিন্ন রকমের গড়িমসি করার বিরাট সুযোগ, স্বচ্ছতার অভাব আর 100% দুর্নীতিবাজ রাজনৈতিক পরিবেশ এর জন্য দায়ী। এদের কেবল একটার দিকে তাকিয়ে এই ব্যবস্থাকে ঠিক করতে বলার উদ্দেশ্য হলো আসলে এই ব্যবস্থাটাকেই টিকিয়ে রাখার চেষ্টা। যদি সত্যি ব্যবস্থাটাতে গতি আনতে হয় তাহলে খোলনলচে বদল করার সিদ্ধান্তটা আগে নিন, তারপর কথা হবে। না হলে তা কেবল এক উদ্দেশ্যহীন অনর্গল কমেন্ট হিসেবেই ইতিহাসে থেকে যাবে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।